আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম। আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে উড়ালপুল নির্মাণে জনমতের প্রয়োজন রয়েছে কি, প্রশ্ন বিডিএফ এর। মালগ্রাম 1 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 6টি বাড়ি। ঐতিহ্যবাহী প্রান্তজ্যোতি দৈনিকের ইস্যু নিয়ে এবার সরব হল শিলচর নাগরিক সমাজ। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর শহরে যানজট সমস্যা ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অবিলম্বে শহরে উড়ালপুল তৈরির প্রক্রিয়া শুরু করার দাবিতে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে বৃহস্পতিবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে উড়ালপুল ছাড়া এই যানজট সমস্যা নিরসন সম্ভব নয়। তিনি বলেন, প্রতিদিন এই সমস্যায় নাজেহাল হচ্ছেন জনগণ, প্রচুর মূল্যবান সময় অপচয় হচ্ছে তাদের। কিন্তু উড়ালপুল নিয়ে বর্তমান সরকারের কোনো হেলদোল নেই, এখনও নাগরিকদের মতামত নেওয়া চলছে। প্রদীপবাবু বলেন, 2022 সালে শিলচরে ক্যাবিনেট বৈঠকের দিন শিলচরের 2টি উড়ালপুল তৈরির সিদ্ধান্তের কথা জনসমক্ষে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আজ পর্যন্ত এই কাজ শুরু তো হয়নি, বরং 2 বছর পর আবার এ নিয়ে নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব নাটক মেনে নেওয়া সম্ভব নয়। প্রদীপবাবু আরও বলেন, যদি সব প্রকল্প শুরুর আগে জনগণের মতামতই নিতে হয়, তবে ডলু চা বাগানে এয়ারপোর্ট তৈরির নামে যে লক্ষ লক্ষ চা গাছ উপড়ে ফেলা হলো, তখন সরকার কার মতামত নিয়েছিল? তিনি বলেন, গুয়াহাটিতে যে একের পর এক উড়ালপুল তৈরি হচ্ছে, কটার ব্যাপারে জনগণের মতামত নেওয়া হয়েছে? প্রদীপ দত্ত রায় এদিন বলেন যে তাঁর সন্দেহ এসব অজুহাতে সরকার এই প্রকল্পকে ঝুলিয়ে রাখতে চাইছে এবং এই ইস্যুকে সামনে রেখে আগামী নির্বাচন বৈতরণী পার হতে চাইছে। তিনি বলেন, শিলচরের সচেতন জনগণ এসব কোনো অবস্থায় মেনে নেবেন না। যেহেতু ইতিমধ্যে সমীক্ষার কাজ শেষ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে, তাই অবিলম্বে এই কাজ শুরু করার দাবি জানিয়েছেন তিনি। প্রদীপবাবু এদিন আরও বলেন যে বৃহত্তর স্বার্থে স্থানীয় জনগণ এই কাজে কখনোই বাধা দেবেন না, বরং সহযোগিতা করবেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবিলম্বে এ নিয়ে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা আশ্চর্য হলাম যে যেখানে এই ডলু টি এস্টেটে 3 লক্ষ চা গাছ তুলে নিতে কোন শ্রমিকের মতামত নেওয়া হয়েছিল? সেখানে ডলুতে তো এয়ারপোর্টের নামও তো আজ পর্যন্ত শোনা যায়নি। কেন মিছিমিছি 3 লক্ষ চা গাছ তুলে নেওয়া হলো? সেই যে মতামত ছাড়া এই যে জিনিসটা করলো, এটা তো চা শ্রমিকদের পেটে লাথি মারা হয়েছে। যাই হোক, এই সমস্ত বাহানা করে এটাকে আরো দেরি করার যে একটা প্রচেষ্টা, এটা বরাক উপত্যকার মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। এবং কি করে শিলচরের মানুষকে, বরাকের মানুষকে পিছিয়ে মারা যায়, কি করে আরো কষ্ট দেওয়া যায় বন্যায়, এবং মহাসড়কের যে আজকে মহাসড়কের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, চন্দ্রনাথপুর লঙ্কা রেল লাইনের কাজ সমাপ্ত হয়নি। এটা তাড়াতাড়ি করা দরকার, কারণ বরাক উপত্যকার মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হচ্ছে না। তাই আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে দাবি করছি যে এই উড়ালপুলের ব্যাপারে জনগণের মত নেওয়ার যে বাহানা, এসব ছেড়ে সত্যিকারে আপনারা কি করতে চান, আদৌ করবেন কিনা, সেটা জনগণের কাছে স্পষ্ট করে বলুন। আমরা আবার দেখতে পাবো যে ধসের কবলে পড়ে রেল লাইন এবং এমনি যাতায়াত সমস্ত কিছু বিধ্বস্ত হবে, বরাক উপত্যকা বিচ্ছিন্ন হবে বাকি ভারত থেকে। এটি বছরের পর বছর ধরে চলছে। মহাসড়কের কাজ আমরা
শুনতে পাই যে হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এই ব্যাপারে কেউ কোনো কনফার্মেশন দিতে পারছেন না। ইতিমধ্যে আরেকটি প্রজেক্টের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বড়াপানি থেকে এই 5 গ্রাম অবধি নাকি একটা এক্সপ্রেস হাইওয়ে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এরকম প্রকল্প ঘোষণা করলেই হবে না, আমরা চাই সঠিক প্রয়োগ এবং সঠিক উত্তরণ। সেই জন্য ব্যাপারটা হচ্ছে গিয়ে যে রেল যোগাযোগ ব্যবস্থা বর্তমানে রয়েছে তা ধসের কবলে পড়ে বন্ধ হয়ে যায়। তাই বিকল্প রেলপথ যেটা চন্দ্রনাথপুর লঙ্কা, সেই রেলপথ অবিলম্বে করা জরুরি। শিলচর মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে 6টি বাড়ি সহ জরুরি কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মানিকদেবের ভাড়াটে 6টি বাড়ি। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন ও মালগ্রাম আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে। মালুগ্রাম বিরন্দ লেন খাওয়াত আসলাম আর পিছে বারাটি আর ডাক্তারই আল্লাহ চিৎকার দৌড়িয়ে আইছি, দৌড়িয়ে আইয়া দেখি আগুন লাগছে। আগুন লাগার পরে তো জ্বলা শুরু হয়েছে। ফায়ার ব্রিগেডে খবর দিল, ফায়ার ব্রিগেড আইলো, সব জ্বলিয়ে শেষ। 6টা ফ্যামিলি আছে, সব সর্বশান্ত হয়ে গেছে সিলিন্ডার থেকে। তো জ্বলিয়ে সব জ্বলিয়ে তখন তো 6টা ফ্যামিলি বুঝলেন আপনারা কতটুকু করতে পারে। মধ্যবিত্ত ফ্যামিলি 6টা ফ্যামিলি এখন সর্বশান্ত হয়ে গেছে, কিচ্ছু নাই। টাকা পয়সা কিছু পাবছি না, টিভি ডাবা সব রয়েছে, শুধু খালি মানুষের খালি ফিনদানের কাপড়টা কিছু না, আমি কিছু পারবো আমার আমাদের মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে এক বিভৎস অগ্নিকাণ্ড ঘটেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলি ভাড়াটিয়া ছিল। প্রতিটি ফ্যামিলির যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে। তুলনা করার মতে হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার মতো এখানে ক্ষতিপূরণ হয়েছে। দেখছেন যে যেগুলা ঘর ছিল, যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলির একটা সম্পত্তি পর্যন্ত আজকে এখানে থাকেনি। আমরা আবেদন রাখবো ওদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয়। টাকা পয়সা কিছু পাবছি না, টিভি ডাবা সব রয়েছে, শুধু খালি মানুষের খালি ফিনদানের কাপড়টা কিছু না। আমি কিছু পারবো আমার নতুনভাবে চালু হওয়ার কিছুদিন পর গত 25শে অক্টোবর কোনো নিয়ম নীতি না মেনে হঠাৎ করে দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা বন্ধ করা হচ্ছে বলে একটি নোটিশ জারি করা হয়। এতে মাথায় বাজ ভেঙে পড়ে প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন কর্মীদের। পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে 3বার বৈঠক করেও সমস্যার কোনো সুরাহা হয়নি। ফলে সহকারী শ্রমিক আয়ুক্তের কাছেও গোটা বিষয়টি তুলে ধরা হয়। শেষে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুফল মেলেনি। কর্মীদের 6 মাসের বকেয়া বেতন প্রদান, কর্মীদের নিযুক্তি ও প্রতিষ্ঠান পুনরায় চালু করা, এই 3টি শর্ত মালিক পক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু কিছুই করা হয়নি। ফলে গোটা বিষয়টি নিয়ে শহরের নাগরিক সমাজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান কর্মীদের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলা কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন এবং প্রশাসন সমস্ত বিষয় গুরুত্ব সহকারে শুনে মালিক পক্ষের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রশাসনের এই আশ্বাস পেয়ে আগামীতে প্রান্তজ্যোতি দৈনিক ফের চালু হবে বলে আশাবাদী নাগরিক সমাজ। আজকে নাগরিক সমাজ থেকে আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছি এবং পাশাপাশি ওরাও এখানে উপস্থিত হয়েছেন। প্রান্তজ্যোতির সাথে যারা কর্মে জড়িত ছিলেন তারাও হয়েছেন। প্রায় আমরা 30-35 জন এখানে আমরা উপস্থিত হয়ে আজকে আমরা সর্বশেষে দেখলাম যে জেলাধিপতির সাথে কথা বলা দরকার, ওনার হস্তক্ষেপ এখন আমরা দাবি করছি এবং আমরা এটা বলেছি যে আপনি এটার সলিউশন করতে পারেন। আমরা ওনার সাথে কথা বলে এইটুকু বুঝতে পেরেছি বা উনি আমাদের বলেছেন এই মুহূর্তে উনি এলসির সাথে সরাসরি কথা বলেছেন এবং আগামীতে আরেকটা ট্রাইপার্টি মিটিং এ যাতে মালিক উপস্থিত থেকে এটার সমাধানের পথ বের হয় সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশাবাদী অতি সত্বরই এইটার সমাধান হবে এবং আমরা চাইছি প্রান্তজ্যোতি যাতে বন্ধ না হয়, মালিক পক্ষ যে কোনো ভাবেই হোক বা বিভিন্ন সহায়তার ভিত্তিতে আবার যাতে প্রান্তজ্যোতি
মানে সুন্দরভাবে বের হয় এবং এমপ্লয়িজরা সেখানে কাজকর্ম করতে পারেন এবং তার শ্রীবৃদ্ধি ঘটে, এইটুকু বলছি। কিন্তু যদি মালিক পক্ষ সদৃঢ়তা না থাকে এবং যদি এইভাবে পলায়ন করে চলেন, তাহলে কিন্তু এটা সমাধান হবে না। এবং নাগরিক সমাজ থেকেও কিন্তু আমরা এটাকে ভালো যে শিলচরের নাগরিকরা এরকম দৃষ্টান্ত যাতে আর হাজির না হয়, আর যাতে আমাদের কোনো জব সিকিউরিটি নেই, আমাদের পিএফ নেই, আমাদের গ্র্যাচুইটি নেই, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, কমপ্লিটলি আমরা মনে করি সমস্ত সংবাদ জগতের ফ্রেটার্নিটি আমাদের এই আন্দোলনে সামিল হওয়া উচিত, আমাদের এই দাবির সঙ্গে সামিল হওয়া উচিত। কেউ চুপ করে বসে থাকলে তার উপরে সেই আঘাত আবার আসবে, বারবার আসবে, কখন আসবে তার কিছু ঠিক নেই। আর সমস্ত চোখ কিন্তু লক্ষ্য করছে যে এই আন্দোলনের গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কারণ এরা অপেক্ষা করছে যে এরা যদি পরাজিত হয় তাহলে হচ্ছে যে তাদের জন্য একটা ভালো দৃষ্টান্ত হবে, কিন্তু আমাদের সমস্ত শ্রমিক কর্মচারীর জন্য এটা কিন্তু নেগেটিভ দৃষ্টান্ত হবে। আজকে এই মাত্র 34, 35, 36 জন, মাত্র 36, 37 জন মানুষের 6 মাসের এবং 5 মাসের 6 মাসের বকেয়া নিয়ে তিনি কি কোন ইমারত করবেন আমরা জানি না, কিন্তু তার মানসিকতা কোন জায়গায় আমরা বারবার বলছি, তার আত্মা, তার শুভবুদ্ধির বিকাশ হোক। কারণ তিনি কোন কারণে এই সমস্ত ব্যাপার চালিয়ে একটা ব্যাপার করতে চেয়েছেন যে কর্মীদের দিয়ে, যারা দুর্বল কর্মী তাদের দিয়ে মেসেজ পাঠিয়েছে। শিলচর তারাপুর ওভারব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ করে বৃহস্পতিবার দুপুরে এক মারুতি অল্টোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ট্রাফিক জ্যামে নাজেহাল হয়ে পড়ে গোটা তারাপুর এলাকা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর বাহন এবং সময়োপযোগী পদক্ষেপে আগুনের উপর নিয়ন্ত্রণ পায় বাহিনীর কর্মীরা। তবে কেমন করে মারুতি গাড়িতে হঠাৎ করে আগুন ধরে গেল সে নিয়ে দ্বন্দ্বে রয়েছেন স্বয়ং গাড়ির মালিক ও যাত্রীরা। তারাপুর ওভারব্রিজ থেকে উল্টো দিকে যাওয়ার সময় বাঁ দিকে গাড়ি রেখে বাজার করতে যান গাড়ির মালিক। হঠাৎ করে দাউ দাউ করে গাড়ির বনেট থেকে আগুনের শিখা বেরোতে দেখে তিনি ঘাবড়ে যান। শেষ পর্যন্ত নাগরিকরা অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে গাড়ির বনেট খুলে সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই কাজে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় অতিবাহিত হয়। এরই মধ্যে তারাপুর ইএনডি কলোনি সহ গোটা ইন্ডিয়া ক্লাব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ অগ্নিকাণ্ডে ভস্মীভূত গাড়িটি রাজপথ থেকে নিয়ে যায়, তারপর সাধারণ নাগরিকদের মনে স্বস্তি ফিরে আসে। নিউ শিলচর এলাকায়, বিশেষ করে সোনাই রোড এলাকায় বর্ষার মরশুমে ভোগান্তির শেষ থাকে না। বছরের পর বছর কংগ্রেস আমল থেকে বর্তমানে বিজেপি আমলেও ভোগান্তির শেষ নেই। এক পশলা বৃষ্টিতে হাঁটু জল অনিবার্য সোনাই রোড ও সোনাই রোডের বিভিন্ন গলি, রামকৃষ্ণ সরণি, আশুতোষ লেন, রবীন্দ্র সরণি, শরৎপল্লী ও লিঙ্ক রোড বর্ষার মরশুমে হাঁটু জল অথবা তার চেয়ে বেশি জলে ডুবে থাকে। সোনাই রোডের রাস্তায় বাইক, স্কুটি, অটো, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু বর্তমানে সোনাই রোড প্রায় 3-4 হাত উঁচু হয়। এবারে বর্ষার মরশুমে সোনাই রোডে যে 1 পা জল হবে না তা নিশ্চিত। রাস্তার সমস্যা পুরোপুরি মিটে গেছে, তাই জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার মধ্যেও কিন্তু সোনাই রোড এলাকার মানুষজন দুশ্চিন্তায় আছেন আগামী বর্ষার মরশুম নিয়ে। কারণ বিগত দিনে বর্ষার মরশুমে যে পরিমাণে জল হতো সোনাই রোডের গলিতে গলিতে বাড়িঘরে, তার চেয়ে 3 গুণ জল বেশি হতে পারে যদি জল নিষ্কাশিত হয়ে রাঙ্গির খালে গিয়ে না পড়ে। বর্ষার মরশুমে ভোগান্তির চরম সীমায় পৌঁছতে পারে এবং ব্যবসা বাণিজ্য লাটে উঠতে পারে এবং স্কুল কলেজও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাই তারা চাইছেন আগে থেকেই প্রশাসন এবং সরকার যেন জল নিষ্কাশনের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেন, না হলে বাঁচার কোনো উপায় থাকবে না বর্ষার মরশুমে। তো আমরা বাঁচবো কেমনি ওদের চিন্তা করি, আর সবের তো একই অবস্থা। আপনারা একটু প্রশাসনটা একটু কইন বা একটু জানেন এটা ড্রেনটা নিচে একটু এটা কেমনি কিতা করা যায়। ড্রেনটা আগে হইলে তো ভালো হইল না, ড্রেনটা আগে হইলে ভালো হইল না, কিন্তু এখন তো যে দেখা যায় অবস্থা, এবার বৃষ্টি না হইলে বোঝা যেত না, বৃষ্টি না হইলে কিছু বোঝা যেত না। কিন্তু আমার তো লাগে জল বেশি হইব, বেশি হইব, কারণ এই সাইডের জল এদিকে যেত না, লাস্ট ক্রসিং সিস্টেম নাই, সব বন্ধ হইয়া বইছে। এখন গভর্নমেন্টে কিতা কাজ করবো তো বুঝি জান না। ব্যবসা বাণিজ্য অবস্থা তো হাল তো খুব খারাপ হইব, এবার অনেক খারাপ অবস্থা হবে। হ্যাঁ, আমাদের অনেকের খারাপ অবস্থা হবে। দোকানে জল উঠে যেতে পারে, দোকানে, ঘরে, সবার তো আর সবার দ্বারা সম্ভব না সব কিছু করা। পুরানো যেগুলো ঘর আছে না, সেগুলো একদম ডুবেই যেতে পারে, ডুবেই যেতে পারে যদি কোনো ইয়ে না হয়, জলটা যদি না ডিসকাশনের যদি কোনো লাইন না হয় তবে ডুবেও যেতে পারে। হ্যাঁ, কাহিল হবে এবার। মানে এই জনগণরা মানে খুব চিন্তিত আছেন, চিন্তিত, সবাই চিন্তিত।
ছাত্রছাত্রীদের উন্নয়নে সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠল গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি তৈবুর রহমান বরভূঁইয়ার বিরুদ্ধে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। জেলার কাঠিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি মোহাম্মদ তৈবুর রহমান বরভূঁইয়ার বিরুদ্ধে সরকারি অর্থ থেকে কমিশন সংগ্রহ করার অভিযোগ এনে বৃহস্পতিবার কাছাড়ের জেলা কমিশনারকে স্মারকলিপি প্রদান করেছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের তরফে দীপকলাল দাস জানান, কাঠিগড়া উন্নয়ন খণ্ডের গোবিন্দপুর ক্লাস্টারের অধীনে 16 থেকে 18টি সরকারি বিদ্যালয় রয়েছে এবং সরকার ছাত্রছাত্রীদের উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। জেলার তৎকালীন এসআই মনোজ কৈরির সময়ে সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয়দের অভিযোগে মনোজ কৈরিকে অন্যত্র বদলি করার পর 2023 সাল থেকে গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি তৈবুর রহমান বরভূঁইয়া সেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন। আর এখন এখানে মনোজ করি থাকা অবস্থায় ও কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত চলি আইতেছে। আর স্কুলের গার্জিয়ান যারা এরা একমাত্র কৃষক শ্রমিক বড় লোকের ছেলেরা প্রাইভেট স্কুলে যায় কি, আর এরার তো নিরুপায় মানুষ ডেইলি 400 টাকা রুজি করে তার মেনটেন্যান্স করতে পারে না। আর ও সুবাদে তারা মনে করে এটা গরিব মানুষ এখন বাকিটা। আপনারা কোন সংগঠন? আমরা হচ্ছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন। আমি গোবিন্দপুর ইউনিটের সেক্রেটারি। ওটার থেকে আমরা দিছি। আমরা শ্রমিক, আমার নাম দীপকলাল দাস। আপনার ডিমান্ড কি এখন? আমার ডিমান্ড হইল যাতে সরকারের দেওয়া টাকাগুলা যেগুলা স্যাংশন নাই ওটা সঠিক কাজে লাগতো, আর তার উপরে একটা লিগ্যাল অ্যাকশন নাই। তো কেন বেআইনিভাবে আজকে 10 বছর থেকে এইগুলা চালাই, আর মনোজ কৈরি অফিসার টাকা অনুযায়ী ওটা একটা লিগ্যাল অ্যাকশন তার উপরে আইতো, আর অন্য যাতে আর এইভাবে সুযোগ না করতে পারে। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারপ্রাপ্ত 16 জন মেধাবী পড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হলো জানকীবাজার বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুলে। পুরস্কার হিসেবে প্রতিটি ছাত্রীকে একটি করে স্কুটি প্রদান করা হয়। বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই কৃতি পড়ুয়াদের সম্মাননা জানানো হয়। জানকীবাজারের মতো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের এই সাফল্য এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা এই কৃতিত্বকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। এদিন অনুষ্ঠান শেষে স্কুটি নিয়ে বিজয়ী ছাত্রীরা আনন্দ মিছিল বের করে। তাদের এই সাফল্যে এলাকাবাসীও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এলাকাবাসী বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই সাফল্যের জন্য স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে এই পুরস্কার অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে। প্রতি বছরের মতো এই বছর লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত ফুলের তলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গর শাহ বাবার মোকামের বার্ষিক উরুস মোবারকের আয়োজন করা হয়েছে আগামী 23শে ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গর শাহ বাবার মোকামের বার্ষিক উরুস মোবারক সকাল 9টা থেকে রাত 10টা অবধি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। এতে সকাল থেকে কিরাত, গজল ও প্রবন্ধ পাঠ প্রতিযোগিতামূলক পাঠ অনুষ্ঠান, দুপুর 12টা থেকে ওয়াজ মাহফিল, 1:15 মিনিটে জোহরের নামাজ, 1:30 মিনিটে ওয়াজ, মিলাদ মাহফিল ও দোয়া এবং বিকেল 3:30 মিনিট থেকে উপস্থিত ভক্তদের মধ্যে সিন্নি বিতরণ করা হবে। এবারের ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগপুরী সাহেবজাদা সাবির হোসেন চৌধুরী ও ডুংরিপাড়ের সাহেবজাদা জুবাইর আহমেদ খান। এই বার্ষিক উরুস মোবারককে কেন্দ্র করে সমগ্র রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকেও ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটবে বলে সাংবাদিক সম্মেলনে জানান হজরত পীর লঙ্গর শাহ বাবার মোকাম ও মসজিদ কমিটির সভাপতি আলিমুদ্দিন মজুমদার। আহ্বান জানাই উক্ত দিনে সকলের উপস্থিতি কামনা করি। ভাষা, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই এই মুকামে আসিয়া থাকেন। আমরা আহ্বান করি যে আগামী 23শে ফেব্রুয়ারি সকল ধর্মাবলম্বী মানুষ এই পবিত্র স্থানে উপস্থিত হইয়া আমাদের বাৎসরিক উরুস মহফিলে সামিল হইয়া সারাদিন এই উৎসব পালন করে থাকেন। এটাই আমাদের কমিটির আহ্বান। ছয়কটিয়া হইতে কিরাত, গজল ও প্রবন্ধ পাঠ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, দুপুর 12 হইতে ওয়াজ মহফিল, বিকাল 1:15 জোহরের নামাজ, 1:30 হইতে ওয়াজ, মিলাদ মাহফিল ও দোয়া এবং 3:30 হইতে শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
শিলচরে উড়ালপুল নির্মাণে জনমতের প্রয়োজন রয়েছে কি, প্রশ্ন বিডিএফ এর। মালগ্রাম 1 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 6টি বাড়ি। ঐতিহ্যবাহী প্রান্তজ্যোতি দৈনিকের ইস্যু নিয়ে এবার সরব হল শিলচর নাগরিক সমাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম। আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম।